আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ইরানের প্রাচীন সভ্যতা চিরতরে নির্মূলের হুমকি ট্রাম্পের। বাংলাদেশ সময় বুধবার ভোর 6টায় শেষ হয়েছে আলটিমেটাম। জীবন দিয়ে সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পেজেশকিয়ানের। বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দিল এনএসসি। 1.5 বছরের দুর্নীতি তদন্ত করে দেখবে 11 সদস্যের অ্যাডহক কমিটি। সভাপতির দায়িত্ব নিয়ে জানালেন তামিম। জুলাই অভ্যুত্থানে হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর কারাগারে গুমকে মানবতা বিরোধী অপরাধ অন্তর্ভুক্ত করে সংসদে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস। এবং সারা দেশে হামের উপসর্গ ও আক্রান্ত হয়ে 11 শিশুর মৃত্যু। টিকার মাধ্যমে 80 থেকে 90% হাম প্রতিরোধ সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। পারস্য সভ্যতা চিরতরে নির্মূলের হুমকি দিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক মাধ্যমে তিনি বলেন, ইস্টার্ন টাইম রাত 8টার মাঝে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের প্রাচীন সভ্যতা পুরোপুরি ধ্বংস করে দেবে মার্কিন সেনারা, যা আর কখনোই ফিরিয়ে আনা যাবে না। তার মানে বাংলাদেশ সময় বুধবার ভোর 6টায় মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান সেনারা তাদের সব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে ইরানের উপর। তবে তিনি আশা প্রকাশ করেন এর মাঝে চমৎকার কোনো সমঝোতা হয়ে যেতে পারে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক্স বার্তায় জানিয়েছেন, সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে তার দেশের 14 বিলিয়নের বেশি মানুষ জীবন বিলিয়ে দেবে। এই বিষয়ে আরও জানাচ্ছেন আদিপ মাহমুদ। গোটা বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং সমৃদ্ধ সভ্যতা হিসেবে ধরা হয় পার্সিয়া বা পারস্যকে। কোনো কোনো ইতিহাসবিদ বলে থাকেন 5000, কেউ কেউ বলে থাকেন 7000, আবার অনেকে এর চেয়েও পুরনো হিসেবে পারস্য সভ্যতাকে বিবেচনা করে থাকেন। তাছাড়া বিশ্বের প্রথম সুপার পাওয়ার হিসেবেও আজকের ইরানকে সমীহ করা হয়। এমনকি জাত শত্রু ইসরায়েলিরাও পারস্য সভ্যতার জ্ঞান বিজ্ঞানের প্রশংসা করে থাকেন। সেই বিরল এবং দুর্লভ সভ্যতাকে চিরতরে ধ্বংস করে দেওয়ার হুমকি দিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে তিনি বলেন, ইস্টার্ন টাইম রাত 8টার মাঝে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের সভ্যতা পুরোপুরি ধ্বংস করে দেবে পেন্টাগন, যা আর কখনোই ফিরে আনা যাবে না। তার মানে বাংলাদেশ সময়ে বুধবার ভোর 6টায় মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান সেনারা তাদের সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে ইরানের উপর। তবে তিনি আশা প্রকাশ করেন এর মাঝে চমৎকার কোনো সমঝোতা হয়ে যেতেও পারে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক্স বার্তায় বলেছেন, সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে তার দেশের 14 মিলিয়নের বেশি মানুষ জীবন বিলিয়ে দেবে। দেশবাসীর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন শত্রুর সামনে বুক চেতিয়ে দাঁড়াতে। এদিকে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস ইরানের জনগণকে ট্রেন ব্যবহার করতে নিষেধ করেছে, যে কারণে দেশটির গোটা রেল যোগাযোগ ব্যবস্থা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ওদিকে আল জাজিরা বলছে, ইতিমধ্যে ইরানের তেল ও খনিজ সমৃদ্ধ খার্গ দ্বীপে হামলা চালানো শুরু করেছে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধবিমান। দেশটির বিভিন্ন স্থান থেকে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে আইআরজিসি পাল্টা হুমকি দিয়েছে, ট্রাম্পের কথামতো ইরানের অবকাঠামোতে ধ্বংসযজ্ঞ চালালে এই যুদ্ধ মধ্যপ্রাচ্য থেকে গোটা বিশ্বে ছড়িয়ে দেবে তারা। আদিব মোহাম্মদ, এটিএন বাংলা। অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের দুর্নীতি তদন্ত করে দেখবে 11 সদস্যের অ্যাডহক কমিটি। মঙ্গলবার সভাপতির দায়িত্ব নিয়ে এমন কথা জানালেন তামিম ইকবাল। বললেন, এই সময়ে অনেক পিছিয়ে গেছে দেশের ক্রিকেট, সেই সাথে ক্ষুণ্ণ হয়েছে টাইগারদের সুনাম, যা ফিরিয়ে আনতে চেষ্টা করবে অ্যাডহক কমিটি। আমার ইচ্ছা থাকতে এই লাস্ট 1-1.5 বছরে যে রেপুটেশন ড্যামেজ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এই ক্রিকেটের রেপুটেশনটা ঠিক করা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে আনা হয়েছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হেল্ড করা 3 মাসের মধ্যে। আমরা এটা
যে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা এই দায়িত্বটা যতটা অনেস্টি ভাবে আমরা এই জিনিসটা করতে পারি। এর আগে নির্বাচন নিয়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমিটি ভেঙে দিল আহ্বায়ক কমিটি গঠন করে জাতীয় ক্রিকেট পরিষদ এনএসসি। সেই সঙ্গে তামিম ইকবালকে সভাপতি করে 11 সদস্যের একটি আহ্বায়ক কমিটিও গঠন করে বিকেলে সংবাদ সম্মেলনে এমনটাই জানান এনএসসির পরিচালক আমিনুল এহসান। বরাক আরমান জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত তদন্ত কমিটির পর্যালোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে কারচুপি ও অনিয়ম পাওয়া গেছে দাবি করে বোর্ড ভেঙে দিয়েছে এনএসসি। ইমপ্লয়েড থাকে আমাদের। বিকেলে এক সংবাদ সম্মেলনে এমনটি জানানো হয়। বিসিবির নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণ দুর্বলতা ও অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে এনএসসি ইতিমধ্যে আইসিসির কাছে ইমেল পাঠিয়েছে। সেই ইমেলে কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্তের কথাও রয়েছে বলে জানান এনএসসির পরিচালক ক্রীড়া আমিনুল এহসান। স্বচ্ছতার সাথে কমিটি গঠন করা হয়েছে, কমিটি রিপোর্ট দিয়েছে এবং ওই রিপোর্টকে যথাযথভাবে পর্যালোচনা করেই আইনি কাঠামোর ভিতরে থেকে নতুন কমিটি গঠন করা হয়েছে। সুতরাং এই সিদ্ধান্তটি আশা করি অবশ্যই বলবৎ থাকবে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে আপাতত চলবে বোর্ডের কার্যক্রম। গঠিত আহ্বায়ক কমিটি 3 মাসের মধ্যে নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে, অর্থাৎ আগামী জুন মাসে হবে বিসিবির নির্বাচন। অনেকগুলো সুপারিশ এসেছে অ্যাডহক কমিটি, ওগুলোকে বিবেচনায় নিয়ে যতদূর সম্ভব বাস্তবায়ন করে একটা স্বচ্ছ নির্বাচন উপহার দিবে আমরা আশা করি। গত অক্টোবর মাসে বিতর্কিত এক নির্বাচনে সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচনে অনিয়ম ও অস্বচ্ছতা খতিয়ে দেখতে এনএসসি তদন্ত কমিটি গঠন করার পর 7 জন পরিচালক পদত্যাগ করেন। এবার পুরো কমিটি ভেঙে দিল এনএসসি। বরাক আরমান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই অভ্যুত্থানে লালবাগ থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা 2 দিনের রিমান্ড চাইলে আদালত তা নামঞ্জুর করে এ আদেশ দেন। এর আগে গোয়েন্দা কার্যালয় থেকে দুপুরের দিকে তাকে আদালতে নেওয়া হয়। সোমবার রাতে তাকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। রিপোর্ট করছেন তহিদুর রহমান তুহি। কড়া নিরাপত্তায় সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ। জুলাই অভ্যুত্থানে লালবাগ থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে তার 2 দিনের রিমান্ড চাই মামলার তদন্তকারী কর্মকর্তা। এদিকে অসুস্থতার কারণ দেখিয়ে রিমান্ডের বিরোধিতা করে শিরিন শারমিনের জামিন চান তার আইনজীবী। দুপক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উনি নারী, উনি জামিনযোগ্য, জামিন পেতে পারে, সেটেল প্রিন্সিপাল অফ ল, এবং উনি অসুস্থ। সবার সাবমিশন শুনে ওয়াজ প্লিজ টু রিমান্ড ক্যান্সেলের যে আবেদনটি মঞ্জুর করেছেন, ওনাকে ডিভিশন দিয়েছেন। যে সবচেয়ে বেশি শেখ হাসিনাকে সহযোগিতা করেছে, সে 5 আগস্টের পর সে আত্মগোপনে চলে যায়। তাকে সেই আত্মগোপন অবস্থা থেকে পুলিশ গ্রেপ্তার করে, রিমান্ডে না দিয়ে, এবং তার যে জামিন চাওয়া হয়েছিল দরখাস্ত নামঞ্জুর করেন। সরকার পক্ষে যে রিমান্ড দরখাস্ত সেটাও নামঞ্জুর করা হয় এবং তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। 24শে জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে চলে যান সাবেক স্পিকার শিরিন শারমিন। দীর্ঘ 20 মাস লোকচক্ষুর আড়ালে থাকা জাতীয় সংসদের সাবেক এই স্পিকার অনেকটা নাটকীয়ভাবে আটক হন ধানমন্ডির নিজ বাসা থেকেই। মধ্যরাতে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট সংসদ ভবন এলাকার নিজ বাসভবন থেকে বের হয়ে আত্মগোপনে চলে যান তিনি। শেখ হাসিনা সরকারের পতনের 27 দিনের মাথায় 2024 সালের 2রা সেপ্টেম্বর পদত্যাগ করেন সাবেক এই স্পিকার। জুলাই গণ অভ্যুত্থানে সহিংসতার ঘটনায় শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা হয়। এর মধ্যে রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় সাবেক এই স্পিকার ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা করে তার পরিবার। এ মামলায় কারাবন্দী রয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। শিরিন শারমিন চৌধুরী রংপুর 6 আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন।
তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে যুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী সংসদে পাশ হয়েছে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান সংশোধনী বিল উত্থাপন করলে তা পাশ হয়। অধিবেশনের প্রশ্ন উত্তর পর্বে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল রয়েছে। গত এক মাসে অবৈধভাবে মজুত করা 40 লাখ মেট্রিক টন জ্বালানি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 10ম দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 2026-এর সংশোধনী পাশ হয়েছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এতে গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে যুক্ত করা হয়েছে আইনে। এটি এমন একটি বিল যে বিলের মধ্যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির ডেফিনেশনের মধ্যে গুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি এমন একটি বিল যে বিলের মাধ্যমে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমরা গুমকে একটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে ডিফাইন করেছি। সেই কারণে মাননীয় স্পিকার, যারা গুমের আইন নিয়ে আমরা গুম চাচ্ছি না, গুমের বিচার চাচ্ছি না বলছেন, তাদের জন্য বলছি এই আইনটা ভালো করে পড়ে দেখবেন। এছাড়া এক প্রশ্নের জবাবে খনিজ সম্পদ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। দাম বৃদ্ধির প্রয়োজন হলে মন্ত্রিসভায় আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। ডিজেল মজুদ 1,64,644 মেট্রিক টন, অকটিন 10,500 টন, পেট্রোল 16,000 টন, 40,48,456 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। সংসদে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল। রাষ্ট্রপতির ভাষণের উপর দেয়া ধন্যবাদ বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ক্যাপ্টেন ছিলেন তারেক রহমান। জুলাই আগস্টের আন্দোলন ছাত্র জনতার সাথে আমরা সবাই ছিলাম। ট্রফি আমরা কারো কাছে নিতে যাইনি। ক্যাপ্টেনকে এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস চিনে। এই কারণে উনি লন্ডনে গিয়ে আমাদের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসছে মাননীয় স্পিকার। এছাড়াও এদিন হাওর ও জলাধার সংরক্ষণ আইন সহ বেশ কয়েকটি আইন সংসদে পাশ হয়েছে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জাতীয় সংসদ ভবনে এ সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। সভার শুরুতে প্রধানমন্ত্রী সাম্প্রতিক ও জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া সভায় বিভিন্ন বিল ও প্রস্তাবনা পর্যালোচনা করা হয়। আলোচনা হয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়েও। জ্বালানি তেল সরবরাহে সরকারের নানা প্রতিশ্রুতির পরও আতঙ্ক কাটছে না গ্রাহকদের মাঝে। পাম্পের সামনে লম্বা লাইনে দাঁড়িয়েও মিলছে না চাহিদা মতো তেল, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। এদিকে গ্রাহকদের চাহিদা মতো তেল দিতে গিয়ে হিমশিম অবস্থা পাম্প মালিক ও কর্মচারীদের। সংকট মোকাবেলায় ফুয়েল কার্ডের পরামর্শ পাম্প মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের। তরিক ইসলামের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ৩৯তম দিনে স্পষ্ট প্রভাব বাংলাদেশে। জ্বালানি তেল নিয়ে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। 2 থেকে 3 ঘন্টা লাইনে থেকে তেল সংগ্রহ করছেন গ্রাহকেরা। ভোগান্তি যেন শেষ নেই। অনেক সময় নিয়ে আইতেছে, প্রায় 2 ঘন্টা পার হয়ে গেছে। ওই প্রেস ক্লাবের মোচর থেকে আসলাম। তেলের সংকট না, তেলে এমন সিরিয়াল কেন? দামও বাড়ায় না, আর এমনি কষ্ট করে এই যে সকালবেলা 9টা বাজে সাড়ে নামায় দিয়ে সিরিয়াল ধরছি। এই সিরিয়াল অন্তত দুপুর হয়ে গেল। এদিকে তেল দিতে গিয়ে বিপাকে পাম্প মালিকরা। নিরাপত্তা নিশ্চিতে চাইলেন প্রশাসনের সহযোগিতা। ফোর্স দেন, নাইলে আমি পাম্প চালাবো না। মেশিন টেশিন সব খুলে রেখে দেবো। আমার তো অপরাধ করি নাই পাবলিকের তেল দিয়ে, কিন্তু এই অবস্থা চলতে থাকলে হবে না। আপনি যে মোটরসাইকেল জিজ্ঞেস করেন, বলবে ওনাদের এখানে আসলে লাইনে দাঁড়ানো তেলটা পাওয়া যায়। তো এটা তো আমি ভুল করি নাই, অন্যায় করি নাই ভাই। কিন্তু এই সারা ঢাকা শহরের গাড়ি আসে বলে আমি তেল দিতে পারবো বলেন? তা আমার এখানে তাই হয়েছে, পুলিশও তাই বলতেছে। আগামী 3 মাসের চাহিদার তেল মজুদ রয়েছে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।
তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়নে দেশব্যাপী বিক্ষোভ মিছিল সহ 4 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে 11 দল। রাজধানীর আল ফালা মিলনায়তনে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এ ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। বর্তমান সরকার জনগণের মতামত উপেক্ষা করে একদলীয় শাসন কায়েম করতে যাচ্ছে বলেও অভিযোগ নেতাদের। সরকার ভিন্নরূপে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তারা। খায়রুল ইসলামের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়ন সহ সকল অধ্যাদেশকে আইনে পরিণত করা সহ চলমান নানা সংকট নিরসনে মঙ্গলবার জরুরি বৈঠকে বসে 11 দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতারা। বৈঠকে আগামী দিনে রাজপথের কর্মসূচি রোডম্যাপ ঠিক করেন তারা। পরে মগবাজার আলফালা মিলনায়তনে সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে। বর্তমান সরকার দেশের জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার বিপজ্জনক পথের দিকে অগ্রসর হচ্ছে। ফ্যাসিবাদের এই প্রত্যাবর্তনকে আমরা আবার যে কোনো মূল্যে রুখে দেব ইনশাআল্লাহ। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে সরকার। সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার ফ্যাসিবাদ কায়েমের পথে হাঁটছে বলেও অভিযোগ তার। কেবলই সরকারের শুরু, 1 মাস কেবল গেল, এক্ষুনি যদি কর্তৃত্ববাদী শাসনের মতো সেই ফ্যাসিবাদী যুগের দিকে আপনারা আবার ধাবিত হন, সংখ্যাগরিষ্ঠতার জোর দেখান, যে সংকট পার্লামেন্টে সমাধান করা সম্ভব, যে বিতর্ক এখানে নিষ্পত্তি করা সম্ভব, সেটাকে যদি ওনারা রাজপথে ঠেলে দিতে চান, তো আমাদের তো উই হ্যাভ নো ওয়ে, আমাদের তো আর কোনো পথ থাকবে না। জনগণ আমাদেরকে রায় দিয়েছে, জুলাই সনদে গণভোটে তারা সম্মতি দিয়েছে, পার্লামেন্টে ভোট দিয়েছে। উই আর কমিটেড টু দ্য পিপুল, আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যদি সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতার কাছে যদি জনরায় তুচ্ছ হয়, গৌণ হয়, উপেক্ষিত হয়, তাহলে আমাদের আর কোনো পথ নেই। আমাদের যে জনগণ রায় দিয়েছে, আমাদের সেই জনগণের কাছেই যেতে হবে। মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে দিবে 11 দল। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলনকে আমরা গ্রামে গঞ্জে শহরে নগরে ইনশাআল্লাহ আমরা ছড়িয়ে দেব। পুরনো তথ্য প্রযুক্তি আইন ব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন জোট নেতারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। গণভোটের জনরায়কে উপেক্ষা করার সুযোগ নেই জাতীয় সংসদে। জুলাই সনদ কতটুকু বাস্তবায়ন হয় তার উপর গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে। রাজধানীর সিডাব মিলনায়তনে জুলাই সনদ নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজনের গোলটেবিল বৈঠকে আলোচনায় এসব কথা বলে তারা জানান, সংবিধান সংস্কার যেভাবে সংশোধনীতে রূপান্তর করা হচ্ছে তাতে বিষয়টি আইনি ঝুঁকিতে পড়বে। হুমায়ুন চিস্তির রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সুজনের গোলটেবিল বৈঠকে আলোচকরা বলেন, গণভোটে প্রায় 70% ভোটার সংস্কারের পক্ষে রায় দিয়েছে। জনগণের এই রায়কে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। গণভোটের মাধ্যমে যেই রায় দিয়েছে সেই রায় পালন করা সংসদের জন্য বাধ্যতামূলক। যেভাবে করে সংবিধান সংশোধনের মাধ্যমে যে সংস্কার করার চেষ্টা করা হচ্ছে, এটা কিন্তু ডেফিনেটলি একটি আইনি ঝুঁকিতে পড়ে যাবে। সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার টালবাহানা করছে বলে মন্তব্য করেন আলোচকরা। নিজেদের টিকে থাকার স্বার্থেই বিএনপি সনদ বাস্তবায়ন করবে বলে মনে করেন তারা। সুজনের প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার বলেন, বিএনপি যেন সেই পুরনো ফ্যাসিস্টদের পথেই হাঁটছে। প্রত্যেকটা রাজনৈতিক দলকে, সিভিল সোসাইটিকে এই প্রশ্নটা করতে হবে যে আমরা কি আবারও সেই একই ভুল করব কিনা। বিএনপির নিজস্ব রাজনৈতিক স্বার্থে, তার নিজের টিকে থাকার স্বার্থে জুলাই সনদ বাস্তবায়ন তার নিজের জন্য অপরিহার্য। ইন্টারপ্রেটার অফ দি লস, তাদের ভিতরে যদি স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স না থাকে, তাহলে আজকে যারা ক্ষমতায় আছেন তারা চিরন্তনভাবে তো কেউই ক্ষমতায় থাকে না, তাদেরও একদিন একটা অসুবিধায় পড়তে হবে। সাবেক বিচারপতি এম এ মতিন বলেন, লিখিত সংবিধান কখনোই সংস্কার করা যায় না। তবে গণ অভ্যুত্থানের পর প্রচলিত সংবিধান বাতিল হয়ে অলিখিত সংবিধানে পরিণত হয়। লিখিত সংবিধান সংস্কার হয় না, এটা হচ্ছে লিখিত সংবিধানের যে পদ্ধতি আছে, অর্থাৎ 142, ওইটার আন্ডারেই হতে হবে। এটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট। জনগণের মতামতের গুরুত্ব দিতে না পারলে কোনো রাজনৈতিক দল গণতান্ত্রিক দল হতে পারে না বলেও মন্তব্য করেন আলোচকরা। মূল জিনিসগুলি আসলে করবে না, ওই নোট অফ ডিসেন্টের এই। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।
3 দিনের সফরে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খৈলুর রহমান ও প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তারা পৌঁছালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা তাদের স্বাগত জানান। এই সফরে ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক সহ নানা বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করবেন তারা। এর পাশাপাশি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেওয়াল, বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। এই সফরে ভিসা, জ্বালানি সহযোগিতা, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা ও বাণিজ্যের ক্ষেত্রে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার, অভিন্ন নদী পানি বন্টন, জনগণের সঙ্গে যোগাযোগ সহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়গুলো আলোচনা হতে পারে। গত 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর এই প্রথম বাংলাদেশে কোনো মন্ত্রী ভারত সফর করছেন। দিল্লি সফর শেষে 9 এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী খৈলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একই উড়োজাহাজে মিশিগানে যাবেন। 11 ও 12 এপ্রিল মরিশাসের রাজধানী পোর্ট লুইসে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেবেন তারা। মুনাফাসহ আমানত ফেরত ও ব্যাংকের লেনদেন স্বাভাবিক করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে মিছিল থেকে বিগত সময়ে অর্থ পাচারের সাথে জড়িতদের শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। পরে মিছিলটি সচিবালয় অভিমুখে যাত্রা। এটিএন বাংলার সিনিয়র ভিডিও এডিটর নূরে আলম প্রিন্স, সাবেক হেড পেইন্টার রুহুল আমিন এবং অফিস সহকারী শাহজাহান আহমেদ ও শাহজালালের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কাউরান বাজারের ওয়াসা ভবনে এটিএন বাংলার অফিসে এই দোয়ার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের সিনিয়র উপদেষ্টা নওয়াজিস আলী খান, সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ সহ এটিএন বাংলার পরিবারের অনেকেই। এবার খেলার খবর। ফিফা র্যাঙ্কিংয়ে 29 ধাপ পিছিয়ে থাকা সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। আগামী 5 জুন সান মারিনোতে মুখোমুখি হবে দু দল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ইউরোপের কোনো দেশের বিপক্ষে এটি হবে লাল সবুজের দলের প্রথম কোনো ম্যাচ। তবে কখন এবং কোন স্টেডিয়ামে খেলা হবে সেটি এখনও জানায়নি বাফুফে। পারফরম্যান্সের উন্নতির লক্ষ্যই যদি হয়, তবে অনেক পিছনে থাকা দলের সঙ্গে লড়াই করতে কতটা উন্নতি হবে বাংলাদেশে, সেই প্রশ্ন তুলেছে বোদ্ধারা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ইরানের প্রাচীন সভ্যতা চিরতরে নির্মূলের হুমকি ট্রাম্পের। বাংলাদেশ সময় বুধবার ভোর 6টায় শেষ হয়েছে আলটিমেটাম। জীবন দিয়ে সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পেজেশকিয়ানের। বিসিবি নির্বাচিত কমিটি ভেঙে দিল এনএসসি। 1.5 বছরের দুর্নীতি তদন্ত করে দেখবে 11 সদস্যের অ্যাডক কমিটি। সভাপতির দায়িত্ব নিয়ে জানালেন তামিম। জুলাই অভ্যুত্থানে হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন কারাগারে। গুমকে মানবতা বিরোধী অপরাধ অন্তর্ভুক্ত করে সংসদে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস। এবং সারা দেশে হামের উপসর্গ ও আক্রান্ত হয়ে 11 শিশুর মৃত্যু। টিকার মাধ্যমে 80 থেকে 90% হাম প্রতিরোধ সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।